ওয়েলকাম টু স্মার্ট একাডেমিক সলিউশন। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের এমসিকিউ কিভাবে সলভ করতে হয়। একটা ধারণা নেওয়ার চেষ্টা করব কিভাবে কোন ধরনের এমসিকিউ আসতে পারে পরীক্ষাতে, এবং আমরা কিভাবে পড়লে এগুলো সম্পর্কে ভালো ধারণা পাবো এবং পরীক্ষায় উত্তর করতে পারবো। যেহেতু ম্যান্ডেটরিলি চলে আসবে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ, এবং কোন কোন সেগমেন্ট থেকে কিভাবে এমসিকিউগুলো আসতে পারে দেখে ফেলি। চলো, প্রথমত আমরা কিছু বেসিক ভাগ করে ফেলতে পারি, যেমন পদার্থবিজ্ঞান সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা। এখানে দেখো প্রথম এমসিকিউটা কি রেখেছি, কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন। আমাদের এটা কিন্তু পদার্থবিজ্ঞানের একদম বেসিক বিষয়গুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে। আমাদের পদার্থবিজ্ঞানের কিভাবে উৎপত্তি হলো, পদার্থবিজ্ঞানের প্রথম দিকের যে ডেভেলপমেন্টগুলো, কোন কোন সায়েন্টিস্ট এইগুলোতে অবদান রেখেছে, হ্যাঁ, এবং কে কোন থিওরি দিল, কে কোনটা আবিষ্কার করলো, এই ধরনের কিন্তু একটা এমসিকিউ চলে আসতে পারে। কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে ধারণা প্রদান করেন ম্যাক্স প্লাঙ্ক। আমরা জানি ম্যাক্স প্লাঙ্ক হলো কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক। এরপরে বোসন কার নাম থেকে এসেছে? সত্যেন্দ্রনাথ বসু, বাঙালি বিজ্ঞানী, যিনি আইনস্টাইনের সাথেও কাজ করেছেন বিভিন্ন ইকুয়েশন নিয়ে, এবং আইনস্টাইনের বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্বের ক্যালকুলেশনে যিনি ভুল ধরেছিলেন এবং সেটা সলিউশন করে তিনি পাঠিয়েছিলেন ডাকযোগে। তো আইনস্টাইন যখন দেখলেন সলিউশনগুলো, তখন ভাবলো যে কে এই একজন সামান্য ইন্ডিয়ান, যিনি মানে আমাদের এটাকে তো তখন সম্পূর্ণ ভারতবর্ষ হিসেবে গণনা করা হতো, তো এটা ইনি কে যে আমার ম্যাথে ভুল ধরলো। এবং উনি দেখলো যে কারেকশনটা তিনি দিয়েছেন, ভুল ধরেননি শুধু, সে কারেকশনও করে দিয়েছেন। তাতে তিনি অভিভূত হয়েছিলেন এবং তারপরে তাকে ডেকে পাঠান এবং তার সাথে বেশ কিছু গবেষণা কাজ করেন। খুবই একজন রিনাউন্ড সায়েন্টিস্ট। আমরা হয়তো তার নামটা ভাবে করে জানি না বা মনে রাখি না, তিনি কিন্তু আমাদের ঢাকা ভার্সিটিরও টিচার ছিলেন। তো বসুর নামটি এসেছে সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে, বাঙালি বিজ্ঞানী। নিচের কোনটি মৌলিক রাশি নয়? আচ্ছা, এটা যদি আমরা দেখি, নিচের কোনটি মৌলিক রাশি নয়, আমরা এই ধরনের কোশ্চেন কিভাবে সলভ করব? কোনটি মৌলিক রাশি নয়? দেখো, নিশ্চয়ই আমাদের তাহলে মৌলিক রাশিগুলো থেকেও প্রশ্ন আসে। হ্যাঁ, ভৌত রাশি আমাদের মৌলিক রাশি 7টি, এরপরে লব্ধ রাশি। তাহলে প্রথম দেখলাম আমরা আমাদের বিজ্ঞানের বা পদার্থবিজ্ঞানের উৎপত্তি এবং ইতিহাস থেকে কিছু প্রশ্ন আসতে পারে। আবার মৌলিক রাশি অর্থাৎ আমাদের এই যে চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় রাশিসমূহ, ভৌত রাশি, লব্ধ রাশি, এগুলো থেকেও কিন্তু কিছু প্রশ্ন আসতে পারে। যেমন কি বলা আছে, নিচের কোনটি মৌলিক রাশি নয়? আমাদের জানতে চেয়েছে মৌলিক রাশি নয়। তাহলে ভর, এটা একটা মৌলিক রাশি। তড়িৎ প্রবাহ একটি মৌলিক রাশি। পদার্থের পরিমাণ, এটিও একটি মৌলিক রাশি। একমাত্র মৌলিক রাশি নয় এখানে তাপ। তাহলে সঠিক উত্তর হবে খ। কিন্তু তাপমাত্রা কিন্তু একটি মৌলিক রাশি। আচ্ছা, তাপ এক প্রকারের শক্তি, এবং শক্তিটা একটা কমপ্লিকেটেড ফর্ম, আমরা জানি। এটা মৌলিক হয় না সাধারণত, হয় না। আচ্ছা, 4 নম্বরে দেখি, স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড চ্যাপ্টারে গেলে তুমি এই গতির যা কিছু দেখতে পাচ্ছ এই সম্পর্কে সবচেয়ে বেশি অবদান, অনেকেরই হয়তো ধারণা নিউটন হয়তো এগুলো নিয়ে অনেক বেশি অবদান রেখেছেন, কিন্তু না, একদম প্রাথমিক যে ধারণাগুলো এবং বেসিক যে ফান্ডামেন্টালস, সেটা কিন্তু এই গ্যালিলিওই তৈরি করেছিলেন। গ্যালিলি, যাকে আধুনিক পদার্থবিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানেরও জনক বলা হয়, গ্যালিলি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, তো নিচের কোনটি লব্ধ রাশি? দেখো, রাশি নিয়েই কিন্তু প্রশ্ন চলে আসছে। নিচের কোনটি লব্ধ রাশি? লব্ধ রাশি কোনটা? মৌলিক রাশিসমূহের সাহায্যে যে রাশি পাওয়া যায় তাই হলো লব্ধ রাশি। মৌলিক রাশি 7টি। এখানে দেখো, ভর একটি মৌলিক রাশি, আমাদের ভর, তড়িৎ প্রবাহ, বল সিমিলার হয়ে গেল হয়তো আগেরটার মতো, তাই না? তাপ এখানে সঠিক উত্তর হয়ে গেল। আসলে কি হচ্ছে দেখো, এখানে কোনটি লব্ধ রাশি আর এখানে অপশন ছিল কোনটি মৌলিক রাশি নয়। আচ্ছা, এটা কিন্তু মানে কোশ্চেন বোঝার জন্য হয়তো এভাবে দেওয়া। তুমি প্রশ্নটা ভালো করে পড়বে। অনেক সময় পরীক্ষার হলে তাড়াহুড়ো করতে গিয়ে যেটা হয়, কোনটি মৌলিক রাশি, আচ্ছা আমি তো মানে মৌলিক রাশি দেখিয়ে তো জানি,
হ্যাঁ হয়তো ফিল আপ করে ফেললাম, কিন্তু অনেক সময় কোশ্চেনটা এমন ট্রিকিভাবে আসে, নিজের কোনটি লব্ধরাশি, এখন লব্ধরাশি 9 যদি হতো তখন কিন্তু অপশনগুলো অন্যরকম থাকতো, তখন কিন্তু একটা মৌলিক রাশি উত্তর হতো আমাদের। তো যখন আমরা উত্তর করব প্রশ্নটা ভালোভাবে পড়ব, সেম কোশ্চেনই কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। ওকে, এরপরে আমরা দেখব 1 অটো ওয়াট সমান কত ওয়াট। অ্যাকচুয়ালি প্রনাউন্সিয়েশনটা অ্যাটো হওয়া উচিত ছিল, হ্যাঁ অ্যাটো। তার মানে দেখো আমাদের যে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করা সংখ্যাসমূহকে, যে কোনো নাম্বারকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রিফিক্সের মাধ্যমে বা পাওয়ার বা ঘাত আকারে প্রকাশ করার যে কনসেপ্ট, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকেও এমসিকিউ চলে আসে। এখান থেকে যে এমসিকিউগুলো সাধারণত আমাদের আসে, এদের সরাসরি সম্পর্ক আসে, অথবা এমন হতে পারে একটার সাথে আরেকটার সম্পর্ক কেমন, মানে কোনটা কার চেয়ে কতটুকু বড় কতটুকু ছোট, এই ধরনের প্রশ্নও কিন্তু চলে আসতে পারে। ইম্পর্টেন্ট। অ্যাটো ওয়াট, অ্যাটো মানে 10⁻⁻18, আমরা সিরিয়াল বাই পড়বো এবং এটাকে মনে রাখবো। হ্যাঁ, 10⁻⁹ কোনটা? ন্যানো। তারপরে 10⁻12 পিকো, 10⁻15 ফেমটো, এবং সঠিক উত্তর 10⁻18 অ্যাটো। ওকে, পরের প্রশ্ন যদি দেখি, একটি স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার ও ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হলে ওই স্কেল দিয়ে কতটুকু সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে? খুবই ইম্পর্টেন্ট। দেখো আমাদের এই যে অংশটা যন্ত্রপাতি, অর্থাৎ পরিমাপ যে আমরা করব, আমাদের চ্যাপ্টারটার নাম হলো পরিমাপ, ভৌতরাশি ও পরিমাপ। এবার পরিমাপ করার জন্য আমাদের যন্ত্র প্রয়োজন হয়। এবার আমাদের সবচেয়ে যে সরল যন্ত্র, অর্থাৎ একটা মিটার স্কেল, তার সাথে যখন একটা ভার্নিয়ার স্কেল যুক্ত করা হয়, তখন একটা নতুনভাবে আমরা স্লাইড ক্যালিপার্স তৈরি করতে পারি বা আরও স্কেল তৈরি করতে পারি। তো একদম একদম সিম্পলের চেয়ে একটু ক্রিটিক্যাল একটা যন্ত্র হলো এই স্লাইড ক্যালিপার্স, একটা স্কেল। এর সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। আমরা জানি স্লাইড ক্যালিপার্স সম্পর্কে সবার ধারণা আছে। তাহলে দেখা যাচ্ছে এই অংশ থেকেও কিন্তু এমসিকিউ চলে আসতে পারে। আবারও যদি প্রশ্নটা ভালোভাবে আমরা খেয়াল করি, একটি স্লাইড ক্যালিপার্সে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? অর্থাৎ এন, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এই স্কেল দিয়ে কতটুকু সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে? আলটিমেটলি আমাদের কি করতে হবে? ভার্নিয়ার ধ্রুবক যেটা, তা নির্ণয় করতে হবে। ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল হলো S/N। এস এর ভ্যালু কত আছে? 1 মিলিমিটার, এবং ভাগ সংখ্যা বলা আছে 20। ভাগ করলে কত হয়ে যাবে? 0.05 মিলিমিটার। কিন্তু 0.05 মিলিমিটার তো আমাদের অপশন নেই। তাহলে এটাকে আমাদের সেন্টিমিটারে যদি নিতে হয়, তাহলে কি করতে হবে? 0.005 সেন্টিমিটার। দেখো 0.005 সেন্টিমিটার, অপশন ঘ। ঘ হলো আমাদের সঠিক উত্তর, 0.005 সেন্টিমিটার। আচ্ছা, এবার যদি আমরা পরের প্রশ্নে দেখি, নিচের চিত্র থেকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, 8 নং প্রশ্ন এবং 9 নং প্রশ্ন, এখানে কি আছে চিত্রে? দেখা যাচ্ছে আমাদের এখানে একটা ক নং চিত্র। আচ্ছা, ক চিত্রে কি বলা আছে? একটা ঘনক। দেখো একটা ঘনক। আর খ চিত্রে এটা একটা বৃত্ত হবে না, গোলক হবে। কারণ বৃত্ত যদি হতো তাহলে এভাবে ফিল করা থাকতো না চিত্রটা। হ্যাঁ, দেখো এখানে ফিল করা কিন্তু ভেতরটা আমাদের। হ্যাঁ, যদি এটা একদম ব্ল্যাঙ্ক থাকতো তাহলে আমরা ভাবতাম, যেমন এই যে আমি একটা সার্কেল ড্র করলাম, ধরো এরকমভাবে সার্কেলে ড্র করা থাকতো, মাঝখানে একটা ফিল করা থাকতো না, কিন্তু দেখো ফিল করা আছে। আচ্ছা, স্টিল আমরা প্রশ্ন পড়লেও বুঝতে পারবো কি বলা আছে। দেখো 8 নং প্রশ্নে খ চিত্রটির আয়তন, এই দেখো খ। খ চিত্রে যদি এটা বৃত্ত হতো, বৃত্ত তো দ্বিমাত্রিক, তাই না? বৃত্তের তো আয়তন হয় না, যে কোনো দ্বিমাত্রিক বস্তুর হয় ক্ষেত্রফল, সর্বোচ্চ দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেহেতু আয়তন চাচ্ছে, তার মানে অবশ্যই এটা আমাদের ত্রিমাত্রিক বস্তু, অর্থাৎ এটা একটা গোলক। গোলকের আয়তন কি হবে? 4/3 πr3। এটা আমরা জানি, একদম সহজ সলিউশন। আচ্ছা, ক ও খ চিত্রের আয়তনের অনুপাত। দেখো ক নং চিত্র এবং খ নং চিত্র, এদের আয়তনের অনুপাত বের করতে বলতেছে আমাদের। অর্থাৎ ক এর চিত্রের যে আয়তন, সেই আয়তনকে খ এর আয়তন দিয়ে ভাগ করতে হবে। ক
কয়ের আয়তনকে কিভাবে আমরা বের করতে পারি? এখানে দেখো, এটা একটা ঘনক আকৃতির বস্তু এবং এর সমগ্র যে আয়তন দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই দেওয়া আছে, অর্থাৎ 7 × 4 × 6। আমাদের এগুলো ক্যালকুলেট করলে কত হবে? এর আয়তন 7 × 4 × 6। আর নিচে এই খ এর আয়তন, খ হলো একটা গোলক, অর্থাৎ এর আয়তন হবে 4/3 πr³ অর্থাৎ 4/3 × পাই মানে 3.1416 ইন্টু r³ r³ বলতে এখানে আর দেখো 3 সেন্টিমিটার আমাদের দেয়া আছে প্রশ্নে, আর হলো 3 সেন্টিমিটার, তাহলে r³ মানে আমাদের 3³ তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে দেখে ফেলি। উপরেরটা ক্যালকুলেশন করলে চলে আসবে 168 সেন্টিমিটার কিউব, এবং নিচেরটা ক্যালকুলেট করলে হবে 113.097 অথবা 097, এক ডিজিট আগানো মানে বাড়িয়ে দেওয়া যায়। আচ্ছা, আমরা 098 লিখে দেই। হ্যাঁ, 098। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে কি হবে? দেখো, উপরে 168, এটাকে যদি আমরা 168 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 1, আর অনুপাত নিচে যেটা আছে এটাকে 113.098, এটাকে 168 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.67 0.67। দেখো, 0.673 আমাদের একটা অপশনই আছে। হ্যাঁ, 0.673, বাকিগুলো কোনোটাতেই এরকম অপশন নেই। 0.06 আছে, 0.7, 0.637, 0.673 কোনোটাতে নেই। তাহলে 67 এবং 26, তাহলে 673 লেখা যায়, 0.673, অর্থাৎ 9 নং প্রশ্নের সঠিক উত্তর হলো আমাদের ক। এটা হলো আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এরপরে কি বলা আছে? 10 নং প্রশ্নের উত্তর, গিগা ন্যানোর কত গুণ? দেখো, এটাও কিন্তু আমাদের এই সেই সূচক থেকে ম্যাথ চলে এসেছে, গিগা। যদি তোমাদের এই বিষয়গুলো একটু মাথায় থাকে, মেইন বইয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। গিগা বলতে 10⁻⁹ কিন্তু 9, তাই না? গিগা যদি হয় 10⁻⁹, 10⁻⁹, আর ন্যানো মানে হলো 10⁻⁻⁹। তাহলে এদের কত গুণ হবে? এই গিগা ন্যানোর, এই গিগাটা ন্যানোর কত গুণ হবে? দেখো, 0 থেকে -9 থেকে আমাকে আগে কি করতে হবে? -9 থেকে 0 পর্যন্ত যেতে হবে। তাহলে -9 থেকে 0 পর্যন্ত যেতে হলে 9 ঘর ব্যবধান, 9 আগাতে হবে, আবার 0 থেকে +9 পর্যন্ত যেতে হবে। তাহলে 9 আর 9 হয়ে যাচ্ছে 18। তাহলে গিগা ন্যানোর 10⁻18 গুণ। এরপরে ভার্নিয়ার স্কেলের 50 ঘর সমান প্রধান স্কেলের 49 ঘর। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর 1 মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক কত? তাহলে ভিসি ইকুয়াল কি? আমাদের সূত্র তো জানাই আছে, ভিসি ইকুয়াল হয়ে গেল S/N। তাহলে ভিসি ইকুয়াল এস কত? ক্ষুদ্রতম এক ঘর সমান 1 মিলিমিটার, তাহলে 1 ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেল 50 ঘর, তাহলে এটা কত হবে? 1/50 মানে 0.02 এত মিলিমিটার। হ্যাঁ, বাট আমাদের এটাতে 0.02 মিলিমিটার তো উত্তর নেই, মিলিমিটার নেই, উত্তর আছে সেন্টিমিটার এককে। সেন্টিমিটার করতে হলে কি করতে হবে? মিলিমিটার থেকে সেন্টিমিটার 10 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে 0.002 সেন্টিমিটার। দেখো, 0.002 সেন্টিমিটার, গ সঠিক উত্তর। ওকে, ফাঁপা নলের অন্তঃব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? আমরা যদি একটি ফাঁপা নল নেই, সেই ফাঁপা নলের ভেতর দিকের ব্যাস, ধরো এই একটা নল, আমাদের একটা নলের ভেতর দিকের ব্যাস, নলটা ফাঁপা, এর ভেতরের ব্যাস দরকার, বাইরেরটা না। হ্যাঁ, বাইরের না, আমাদের এই ভেতরের টুকুর ব্যাস চাচ্ছি, ভেতরের। তখন ব্যাস কীভাবে পরিমাপ করতে পারি? এটা নিশ্চয়ই পরিমাপ করতে গেলে আমাদের একটি স্লাইড ক্যালিপার্স প্রয়োজন, তাই না?
স্লাইড ক্যালিপার্সের সাহায্যে স্লাইড ক্যালিপার্সের নব দুটো আমরা এর ভেতরের অংশে প্লেস করতে পারবো, তাহলে এর সাহায্যে আমরা ফাঁপা নলের অন্তঃব্যাস পরিমাপ করতে পারবো। আচ্ছা, এরপরে বলা আছে একটি 13 নং প্রশ্ন দেখো, রৈখিক স্কেল পাঠ 4 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেল পাঠের মান 0.17 মিলিমিটার, তারের ব্যাস কত? রৈখিক স্কেল পাঠ অর্থাৎ আমাদের এল এটার ভ্যালু হলো এল প্লাস সি ইন্টু এল সি, এই হলো আমাদের সূত্র। তারের ব্যাস যদি হয় ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি, স্ক্রু গজের সূত্র। তাহলে এল রৈখিক স্কেল পাঠ 4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পাঠ বলা আছে 0.17 মিলিমিটার, অর্থাৎ সি এর ভ্যালু হলো 0.17 মিলিমিটার। এবং দেখো এলসি আমাদের বলা নেই, এলসি লঘিষ্ঠ গণন অর্থাৎ 1/50, এটা সাধারণত 0.02 মিলিমিটার হয়, 0.02 মিলিমিটার। যেহেতু সবগুলো আমাদের কি বলে মিলিমিটার এককেই আছে, আমরা এটাকে আর সেন্টিমিটার এককে নিচ্ছি না। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি কত হবে আমাদের টোটাল উত্তরটা যদি দেখি 4.34 মিলিমিটার হবে সঠিক উত্তর। এখান থেকে 4.34 মিলিমিটার, দেখো 4.34 মিলিমিটার আমাদের তো সঠিক উত্তর নেই এখানে। তাহলে যেটা হতে পারে আমাদের সম্ভবত এই যে এলসি এর ভ্যালু, যেটা এলসি এর ভ্যালুটা আমাদের 0.1, হ্যাঁ 0.1 যদি হয় সেক্ষেত্রে দেখো 4.17 মিলিমিটার হবে। এই যে 4.17 মিলিমিটার, এটা আমাদের তাহলে সঠিক উত্তর হবে। হতে পারে যদি এমন হয়, সরি 4.17, আচ্ছা অপশনেও ভুল থাকতে পারে, কারণ আমরা যদি প্রধান স্কেলের যে ক্ষুদ্রতম এক ঘরের মান বা লঘিষ্ঠ স্ক্রু গজের পিচ, এটাকে যদি আমরা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করি অর্থাৎ 100 দিয়ে ভাগ করি, যদি 100 হতো তাহলে 0.001 হয়ে যেত, তাই না? সরি 0.01 হতো, 0.01, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা 4.17 মিলিমিটার হতে পারে। যেহেতু আমাদের 4.34 অপশনে নেই, তাহলে আমাদের ধরেই নিতে হবে এখানে এই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং লঘিষ্ঠ গণনের ভ্যালু 0.01, তাহলে 4.17 মিলিমিটার হবে আমাদের সঠিক উত্তর। এবারে ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে? এটা খুব ফানি একটা পার্ট, তোমরা অনেকেই জানো, পঞ্চম অধ্যায়ে আমরা পড়েছি যারা, আর্কিমিডিস এরকম একটা ঘটনা ঘটিয়েছিলেন। এখানে রাজার নির্দেশ ছিল তাকে তার স্বর্ণের মুকুটের ভেজাল নির্ণয় করা, না হলে তার গর্দান চলে যাবে, তাকে হত্যা করা হবে। সে জীবন বাঁচাতে প্রাণের ভয়ে সূত্র আবিষ্কার করে ফেলেছে, ধাতুর ভেজাল নির্ণয় করা সে শিখে ফেলেছে, অর্থাৎ আর্কিমিডিস। ইউরেকা বলে সে চিৎকার করে সমস্ত নগরী দৌড়েছে, তোমরা জানো গল্পটা। ওকে, এরপরে পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট, কিন্তু একদম বেসিক ফিজিক্স সম্পর্কে কীরকম প্রশ্ন চলে আসতে পারে। দেখো, শক্তির সংরক্ষণশীলতা নীতি। পদার্থবিজ্ঞান কি করে? সে দুইটা জিনিস নিয়ে আলোচনা করে। মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুকে তো দুই ভাগে ভাগ করা যায়, একটা পদার্থ আর একটা শক্তি। পদার্থবিজ্ঞানের কাজ হলো পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা এবং এদের মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করা, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতা নীতি এইটা হলো মূল ভিত্তি। কারণ বর্তমানে আমরা ওয়েভ ফাংশন থেকে কি জানতে পারি, যে পদার্থ মহাবিশ্বের যা কিছু আছে সবই কোনো না কোনো শক্তি, এবং পদার্থগুলো হলো ওই শক্তির একটা বিশেষ রিপ্রেজেন্টেশন বা একটা ফর্ম। ওকে, আমরা ওদিকে না যাই, আমরা সহজে থাকি, আমাদের এই টপিকের মধ্যে থাকি। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে রজার বেকন, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, নর্মালি আমি মুখে মুখে বললাম, আমার একটা মনে হলো যেমন গ্রিক দার্শনিক এরিস্টটল কি বলতেন, সেইং ইজ বিলিভিং, এরকম মজা করে অনেকে বলে, যাহা দেখি নাই দুই নয়নে তাহা বিশ্বাস করি না গুরুর বচনে। মানে তিনি যা দেখতেন ওইটাই বিশ্বাস করতেন, যা দেখতেন না সেটাকে তিনি বিশ্বাস করতেন না। এটা একটা ভ্রান্ত বা আমি বলবো বোকামি। গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটি কি দেখা যায়? বাট পৃথিবী তো আমাদেরকে টেনে নিচে নামিয়ে আনছে, তাই না? তুমি যেটা দেখতে পাও না সেটা যে নেই এমনটা তো না। আমরা আমাদের খালি চোখে রাতের আকাশে অনেক কিছু দেখতে পাই না, বাট থার্মাল গ্লাস ইউজ করলে বা ইনফ্রারেড গ্লাস রে ইউজ করলে তখন আমরা কিন্তু অনেক অদেখা বস্তু দেখতে পাই।
তার মানে আমি দেখতে পাচ্ছি না বলে যে সেটা নেই এমনটা কিন্তু না। দ্যাট মিন্স হাইপোথেটিক্যাল যে কনসেপ্ট সায়েন্সের বা ফিজিক্সের, এই যে বৈজ্ঞানিক পদ্ধতি, এটা আসলে সঠিক না। অর্থাৎ যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে আমাকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে, প্রমাণ করার মাধ্যমে সেটাকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এরিস্টটল কী বলেছিলেন? সকালে সূর্য পূর্ব দিকে থাকে, বিকেলে পশ্চিম দিকে থাকে, তার মানে আমরা তো স্থির, আমরা পৃথিবী, আমরা মাঝখানে। হ্যাঁ, জিওসেন্ট্রিক তিনি সোলার সিস্টেমের কথা বলেছিলেন। আর পৃথিবীর চারপাশে সূর্য, চাঁদ, নক্ষত্র সবাই ঘোরে, আমরা মহাবিশ্বের কেন্দ্রে। এটা এরকম দেখে মনে হয়, বাট বাস্তবতা এরকম নয়, তাই না? এখন আমরা জানি স্যাটেলাইট থেকে আমাদের অসংখ্য চিত্র নেওয়া হয়েছে, যে স্পেসশিপে করে আমরা মানুষ যখন মহাশূন্যে গিয়েছে তখন তারা দেখতে পেয়েছে যে পৃথিবী মাঝখানে নয়, মাঝখানে সূর্য সৌরজগতের কেন্দ্রে। এবং মহাবিশ্বের কেন্দ্র তো আরও নয়, কারণ এরকম আরও অসংখ্য সৌরজগৎ, আরও অসংখ্য গ্যালাক্সি আছে। যাই হোক, তো অ্যাট ফার্স্ট এই যে পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির এটার ধারণা দিয়েছিলেন রজার বেকন, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আলোর বেগ পরিমাপ করেন কে? 17 এবং 18 নং প্রশ্ন সিমিলার, বাট পাশাপাশি ইচ্ছা করেই রাখা, এটা তোমরা জানার জন্য একেবারে জেনেও ফেলবে। আলোর বেগ পরিমাপ করেন রোমান নামের একজন সায়েন্টিস্ট, রোমার। হ্যাঁ, এবং উনি কী করেছিলেন, একটি বৃহস্পতির তো অনেকগুলো উপগ্রহ, সেই বৃহস্পতির একটি উপগ্রহের যে গ্রহণ, আমরা চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয় জানি না, এই যে চাঁদ পৃথিবীর উপগ্রহ, এই চন্দ্রের যে গ্রহণটা, এরকমভাবে বৃহস্পতির একটি উপগ্রহের উনি গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেছিলেন বিজ্ঞানী রোমার। তোমরা যারা ষষ্ঠ অধ্যায় পড়েছো তারা কিন্তু জানো আমাদের তাপমাত্রার জন্য 3টা স্কেল, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। বাট এই যে রোমার নামের যিনি সায়েন্টিস্ট, তিনিও কিন্তু তাপমাত্রার একটি স্কেল তৈরি করেছিলেন, এবং রোমার স্কেল আছে তাপমাত্রার, এখন পড়ানো হয় না আমাদের। আচ্ছা, বস্তুর পতনের নিয়মের আবিষ্কারকের নাম কি? খুবই ইম্পর্টেন্ট। বস্তুর পতন, মুক্তভাবে পড়ন্ত বস্তুর, এটা বুঝতেই পেরেছো তোমরা, গ্যালিলিও হবে, কারণ গ্যালিলিও এই সংক্রান্ত সূত্র দিয়েছে, পড়ন্ত বস্তুর সূত্র। ওকে, নিউক্লিয়াস ফিশনযোগ্য, এটি কে আবিষ্কার করেন? নিউক্লিয়াস ফিশনযোগ্য মানে একটা নিউক্লিয়াসকে ভাঙা যায়, নিউক্লিয়াসকে ভেঙে তা থেকে শক্তি নির্গত হয়। আমরা যে অ্যাটম বোম তৈরি করেছি যে কনসেপ্ট থেকে, এটা অ্যাট ফার্স্ট বলেছিলেন অটো হান এবং স্ট্রেসম্যান, দুজন সায়েন্টিস্ট। এটার মানে বেশ কিছু ইকুয়েশনের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন। আচ্ছা, এরপরে সত্যেন্দ্রনাথ বসু, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আগে বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের, দেখো। এরপরে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন নিলস বোর। আমরা রসায়ন পড়তে গিয়ে এটা জেনেছি, তাই না? নিলস বোর তার পরমাণু মডেলে 1913 সালে যে মডেলটা প্রকাশ করেন, সেখানে তিনি আমাদের পরমাণুর যে স্ট্রাকচার এ সম্পর্কে একটা মোটামুটি ভিভিড কনসেপ্ট দেন, ভিভিড একটা আইডিয়া দেন, এবং সেখান থেকে পরমাণুর যে বিকিরণ, হ্যাঁ, ওই যে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে বা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাওয়ার সময় শক্তির যে বিকিরণ বা শোষণগুলো হয়, হ্যাঁ, উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসতে গেলে কী করতে হবে? শক্তির বিকিরণ করতে হবে। তো ওই যে হাইড্রোজেন পরমাণুর আলাদা আলাদা ইলেকট্রনের যে স্তরগুলো, বা যে কোনো পরমাণুর যে স্তর, পরমাণুর যে কনসেপ্ট ইলেকট্রনগুলোর, হ্যাঁ, পরমাণুর ইলেকট্রনের যে লেয়ারগুলো, এই সম্পর্কে অ্যাট ফার্স্ট ওখান থেকেই ধারণাটা পেয়েছিলাম আমরা। নিলস বোর ধারণা দিয়েছিলেন। ওকে, বোস আইনস্টাইন সংখ্যায়নের সাথে জড়িত, আমরা এটা নিয়েও কথা বলেছি অলরেডি, তাই না? অ্যালবার্ট আইনস্টাইন এবং সত্যেন্দ্রনাথ বসু, বাঙালি বিজ্ঞানী। হ্যাঁ, তোমরা যদি কেউ ফিজিক্স নিয়ে পরবর্তীতে পড়াশোনা করো, অবশ্যই এদের এই ইকুয়েশন পড়তে হবে। 2 এবং 3 হলো আমাদের সঠিক উত্তর। আচ্ছা, কোন রাশিটি অন্য রাশির উপরে নির্ভরশীল? দেখো, আমাদের এই রাশি নিয়ে কিন্তু এখনও কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। অন্য রাশির উপরে নির্ভরশীল অর্থাৎ লব্ধ রাশির কথা বলা হচ্ছে। এখানে ওজন এমন একটা মাত্র রাশি যে রাশিটা অন্য রাশির উপরে নির্ভরশীল হয়ে থাকে, কারণ আমরা জানি কি, ওজন ডাব্লিউ ইকুয়াল হয়ে গেল mg, অর্থাৎ বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের উপরে নির্ভরশীল। আন্তর্জাতিক পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক আমরা জানি, তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার, বিজ্ঞানী এম্পিয়ারের নাম অনুযায়ী। দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। এই 7টা মৌলিক রাশি এবং 7টা মৌলিক রাশির একক তোমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবে। 1 FM বা 1 ফার্মি মিটার বা 1 ফার্মিয়ন, এটা হলো 10⁻⁻15। হ্যাঁ, সংখ্যা পদ্ধতির আমাদের যে বৈজ্ঞানিক প্রকাশ, এগুলো সম্পর্কে অবশ্যই ধারণা নেবে। এরপরে বলের মাত্রা সমীকরণ কোনটি? দেখো, মাত্রা সমীকরণও কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকেই শুরু হয়। আমরা প্রতি চ্যাপ্টারে যখনই কোনো রাশিগুলো নিয়ে স্টাডি করব, প্রতিটা রাশির একক এবং মাত্রা পড়ব। তো এই কনসেপ্ট কীভাবে ডেভেলপ করতে হয় সেটা কিন্তু এই ফার্স্ট চ্যাপ্টার থেকেই শুরু হয়। বল, আমরা কি জানি? বল F ইকুয়াল কি? বল F ইকুয়াল হয়ে যাচ্ছে ma, তাই না? ভর ইন্টু ত্বরণ।
আবার এর পরিবর্তে কি লেখা যায়, এম তো মৌলিক রাশি, বাট এ হলো ভি বাই টি বা ডেল ভি ডিভাইডেড বাই টি লিখতে পারি, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। হ্যাঁ, এখানে বেগের পরিবর্তন মানে কি, শেষ বেগ বাই আদি বেগ। এখান থেকে আমরা দেখো এম ইন্টু এই যে 1/t এবং ভি মানে কি বেগ বা ডেল ভি মানে কি বেগের পরিবর্তন, তাহলে ভি এর পরিবর্তে লেখা যায় কি এস বাই টি, অর্থাৎ সরণ বাই সময়। তাহলে থাকছে কি এম এস ডিভাইডেড বাই টি স্কোয়ার। অর্থাৎ এখানে আমাদের কি কি রাশি আছে, ভর, এস মানে সরণ, টি মানে টাইম বা সময়। তাহলে দেখো উপরে ভর এম, ভরের মাত্রা কি হবে, ভরের মাত্রা হয়ে যাবে এম, এস মানে সরণ বা ডিসপ্লেসমেন্ট অর্থাৎ লেন্থ, রাশিটা হলো দৈর্ঘ্য এল, এবং টি প্রকাশ করা হয়, টি দ্বারা প্রকাশ করা হয় আমাদের টাইমকে, অর্থাৎ আমাদের মাত্রা হয়ে যাবে ক্যাপিটাল টি। এবং এটা নিচে আছে দেখো পাওয়ার টু তো থাকবে, বাট পাওয়ার যখন নিচ থেকে উপরে উঠবে রাশিটা তখন পাওয়ার হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী -2, অর্থাৎ এম এল টি ইনভার্স। তাহলে ঘ নং হলো আমাদের সঠিক উত্তর, এম এল টি ইনভার্স 2। পদার্থবিজ্ঞানের পরিভাষা গণিত। পদার্থবিজ্ঞানকে আমরা থিওরিটিক্যালি যখন প্রুফ করি তার চেয়ে ম্যাথমেটিক্যালি প্রুফ করলে তার গ্রহণযোগ্যতা ভালো হয়। নিউটন এই সম্পর্কে প্রথম কথা বলেছিলেন বা ধারণা দিয়েছিলেন। হ্যাঁ, এবং ফিজিক্স ইজ দ্য ফাদার অফ সায়েন্স অ্যান্ড ম্যাথ ইজ দ্য কুইন অফ সায়েন্স। ফিজিক্সকে বেশ হেল্প করে আমাদের এই ম্যাথ। দেন আমাদের নিচের চিত্র থেকে 31 ও 32 নং প্রশ্নের উত্তর। চিত্রে প্রদর্শিত স্ক্রু গজটির বৃত্তাকার স্কেলের 100টি দাগ অঙ্কিত আছে। বৃত্তাকার স্কেল একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর 2 ঘর সরণ হয়, প্রধান স্কেল মিলিমিটারে দাগাঙ্কিত রয়েছে। আচ্ছা, এটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, নর্মালি আমাদের যে স্ক্রু গজগুলো থাকে সাধারণত 50টা দাগ কাটা থাকে বৃত্তাকার স্কেলে, কিন্তু এখানে বলে দিয়েছে বৃত্তাকার স্কেলে আমাদের ভাগ কত, 100টি। এবং সাধারণত বৃত্তাকার স্কেল যদি আমরা একবার ঘুরিয়ে আনি, দেখো বৃত্তাকার স্কেল একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর 2 ঘর সরণ হয়। হ্যাঁ, সাধারণত একবার ঘুরালে কিন্তু 1 ঘর সরণ হওয়ার কথা, অর্থাৎ 1 মিলিমিটার হওয়ার কথা। প্রধান স্কেল মিলিমিটারে দাগাঙ্কিত। প্রধান স্কেল বা রৈখিক স্কেল, প্রধান স্কেল বা রৈখিক স্কেল কোনটা, আমাদের এই যে রৈখিকভাবে যে স্কেলটা রয়েছে এটা হলো আমাদের প্রধান স্কেল বা রৈখিক স্কেল, আর এইটা হলো আমাদের বৃত্তাকার স্কেল। আর এই টুপির সাহায্যে আমরা ঘুরাই স্ক্রুটিকে। তাহলে স্ক্রু গজটির লঘিষ্ঠ গণন কত হবে? লঘিষ্ঠ গণনের সূত্র আমরা জানি এলসি ইকুয়াল কি, এলসি ইকুয়াল হলো পিচ ডিভাইডেড বাই ভাগ সংখ্যা। এখানে 2 ঘর সরণ হয় এবং এক ঘরে মানে 1 মিলিমিটার, তাহলে 2 ঘর সরণ মানে কি 2 মিলিমিটার, এটা হবে আমাদের পিচ, 2 ঘর সরে। এবং দাগ কাটা কতটি, 100টি দাগ কাটা, এটা হলো আমাদের ভাগ সংখ্যা। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 0.02 মিলিমিটার, অর্থাৎ সঠিক উত্তর হলো খ। এরপরে বৃত্তাকার স্কেলে দাগ 50 হলে লঘিষ্ঠ গণন কত হবে? তাহলে যদি দাগ 50 হয়, যেহেতু আমাদের 50টা দাগের কথা বলা আছে, তাহলে 2কে 50 দিয়ে ভাগ করব, কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 0.04 মিলিমিটার। দেখো এখানে খ নং, এটাও সঠিক উত্তর খ, 0.04 মিলিমিটার। আমরা লঘিষ্ঠ গণন তো নির্ণয় করতেই জানি, লঘিষ্ঠ গণন এলসি ইকুয়াল পিচ বাই ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আচ্ছা, যন্ত্রের যান্ত্রিক ত্রুটি থেকেও কিন্তু অনেক সময় এমসিকিউ চলে আসতে পারে। দেখো, ভার্নিয়ার স্কেলের 0 দাগ মূল স্কেলের 0 দাগের বাম পাশে থাকলে কোন ধরনের ত্রুটি? আমরা জানি যন্ত্রের যান্ত্রিক ত্রুটি থাকে, এবং যান্ত্রিক ত্রুটি সাধারণত 2 ধরনের হয়, ধনাত্মক ত্রুটি আর ঋণাত্মক ত্রুটি। তো যন্ত্রের যে যান্ত্রিক ত্রুটি যদি প্রধান স্কেলের 0 দাগ ভার্নিয়ার স্কেলের 0 দাগের সাথে হুবহু মিলে থাকে, একই অবস্থানে থাকে, তাহলে সেটা কোনো যন্ত্রের ত্রুটি নেই, ত্রুটিবিহীন বা যান্ত্রিক ত্রুটিবিহীন। কিন্তু যদি আমাদের যে প্রধান স্কেল, এই প্রধান স্কেলের বামে চলে যায় ভার্নিয়ার স্কেলের 0 দাগ, প্রধান স্কেলের 0 দাগের বামে চলে গেলে, অর্থাৎ আগে চলে গেলে, সেটা হয়ে যাচ্ছে ঋণাত্মক ত্রুটি। এই যে বাম পাশে চলে থাকলে, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে, এটা হচ্ছে ঋণাত্মক ত্রুটি। আর যদি ডানে চলে যায়, প্রধান স্কেলের 0 দাগের ডান দিকে চলে যায়, তখন সেটা হয়ে যায় ধনাত্মক ত্রুটি। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এই ধরনের সাধারণত প্রশ্নই পরীক্ষায় আসে এমসিকিউতে। একটু যদি বুঝে বুঝে চ্যাপ্টারটা পড়ে ফেলো, অনেকের কাছে আমি জানি এটা খারাপ লাগে, অনেকটা মেমোরাইজ করতে হয় বলে খুব বেশি যে হিস্ট্রি থেকে কোশ্চেন আসবে এমনটাও কিন্তু না।
ম্যাথমেটিক্যাল টার্মও চলে আসে। আর হিস্ট্রি যেগুলো আছে ফিজিক্সের সেগুলো একটু গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করবে, তাহলে কনসেপ্ট যখন জানবে, যেমন আমি এই যে বোসনের নাম থেকে বেশ কিছু কথা বললাম, সময় কম তাই আমরা কম কথা বলছি, এরকম আরও বেশ কিছু কথা বলা যায় বিভিন্ন, যে কোয়ান্টাম তত্ত্ব কীভাবে শুরু হলো, গ্যালিলিও কীভাবে এগুলো সম্পর্কে ধারণা দিয়েছে, সময় সম্পর্কে কেমন ধারণা ছিল, নিউটনিয়ান টাইম কেমন, গ্যালিলিয়ান টাইম কেমন, হ্যাঁ এক একজন এক এক টাইম সম্পর্কে এক এক রকম ধারণা দিয়েছে ফিজিক্সে। আইনস্টাইনের টাইম আবার ডিফারেন্ট। আমরা যে টাইমটা সাধারণত জানি এই টাইমটা আসলে এরকম না, এক একজন সময়কে এক একভাবে ব্যাখ্যা করেছেন এবং প্রত্যেকের তার পেছনে যুক্তি আছে, তার পেছনে প্রমাণ বা ভিত্তি আছে। তার মানে সব বিষয়গুলো যখন তুমি ইন্টারেস্টিংলি পড়বে বা জানবে তখন এগুলো মনে রাখাটা আরও সহজ হবে। আর্কিমিডিসের ঘটনা জানবে, রজার বেকন কীভাবে করলো, আলোর বেগ কীভাবে রোমার পরিমাপ করলো, যা কিছু আছে, হ্যাঁ এগুলো আমরা যখন ডিটেলস জেনে জেনে পড়বো, বা এই যে সত্যেন্দ্রনাথ বসু তার ঘটনা জেনে পড়বো, তখন আমাদের সহজেই মনে থাকবে, কঠিন হবে না। তো সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।